हेलो माय डियर स्टूडेंट्स, आज के আমি এসেছি ক্লাস 6 অঙ্ক ক্লাস 6 এর অঙ্ক ক্লাসে এসেছি। কিন্তু অঙ্কের একটা ভাগ হচ্ছে জ্যামিতি। জ্যামিতি বিষয়ে আলোচনা করব। এখন তোমরা 5 থেকে 6 এ উঠেছো, তার মানে এই না 5 এ যে সমস্ত জ্যামিতি করেছো সব ভুলে গেছো। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করি জ্যামিতি কাকে বলে, কি বলবে? জ্যা মানে হচ্ছে ভূমি আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতিতে আমরা পরিমাপ, ভূমির পরিমাপ সংক্রান্ত বিষয় যেখানে আলোচনা করা হয় সেটাই জ্যামিতি। তোমরা ক্লাস 5 এ পড়েছো জ্যামিতি সম্পর্কে অনেক কিছু পড়েছো, যেখানে তার আগের ক্লাসও মিশনে পড়েছো। 4, 5, 3 থেকেই জ্যামিতি আছে। এছাড়া অন্যান্য স্কুলে সব মোটামুটি 5 এ তো জ্যামিতি পড়া আছেই। এখন জ্যামিতির মনে করো ত্রিভুজ যদি কাকে বলে জিজ্ঞেস করি, বলতে পারবে? ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ ধরো 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয়। এখন ত্রিভুজের শ্রেণীবিভাগ আছে। ত্রিভুজকে বাহু ভেদে 3 ভাগে ভাগ করা যায়, কোণ ভেদে 3 ভাগে ভাগ করা যায়, এগুলো তো সব জানো। এখন ব্যাপার আছে, তবুও আমি একটু বলে যাচ্ছি যে তোমাকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এই সব জ্যামিতির হচ্ছে আলোচনার বিষয়। এখন ধরো এই যে 3 প্রকার বাহুভেদে ত্রিভুজ বললাম, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে 3 প্রকার ত্রিভুজ কি কি? সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। এখন তোমার অনেক সময় কি হবে, আমার হয় ভিডিওটা তুমি একবারে দেখলে কমপ্লিটলি হলো না, সেকেন্ড টাইম দেখা যাবে, এই একটা সুবিধা আছে। তবে হ্যাঁ, ফোনগুলো কিন্তু মিসইউজ করবে না। তোমার যেটুকু দরকার শুধু সেইটুকু ব্যবহার করবে, বাকি গার্জেনের কাছে ফোন থাকবে, ঠিক আছে? শুধু পড়াশোনার ক্ষেত্রে যতটুকু লাগে সেইটুকুই শুধু ব্যবহার করবে, এটি যেন মনে থাকে। তাহলে ত্রিভুজ ধরো 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন ত্রিভুজের ভাগগুলো বললাম। এখন চতুর্ভুজ, চতুর্ভুজ কাকে বলে? না, 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। এই চতুর্ভুজেরও অনেক নাম আছে, তোমরা জানো। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এরকম অনেক প্রকার চতুর্ভুজ আছে এবং তোমাদের প্রত্যেকটা কাকে বলে জানতে হবে। অর্থাৎ 5 এ যেটা পড়েছো সেটা কখনোই ভুললে চলবে না। 6 এ সেটাকে মনে রাখতে হবে এবং ক্লাস 6 এ আরো অতিরিক্ত জ্যামিতি শিখতে হবে। এখন 6 এ কি জ্যামিতি? আজকে আমি জ্যামিতি সম্পর্কে আলোচনা কি করব না, জ্যামিতি সম্পর্কে আলোচনা করার অনেক বিষয় আছে। যেমন ধরো সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু কাকে বলে এটা একটা আলোচনার বিষয়। সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু কাকে বলে? না, যে সকল বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাদেরই সমরেখ বলা হয়। মনে করো আমি এখানে 3টে বিন্দু দিলাম, তার উপর দিয়ে একটা সরলরেখা টানলাম, তাহলে কি হয়ে গেল? এটা সমরেখ বিন্দু হয়ে গেল। এই সমরেখ বিন্দু সম্পর্কে অনেক রকমের কোশ্চেন আছে। যেমন ধরো একটা প্রশ্ন হচ্ছে যে 3টি বিন্দু সমরেখ মানে হচ্ছে 3টি বিন্দু যদি একই সরলরেখায় থাকে বিন্দু 3টিকে সমরেখা বলে। এখন সমরেখ 3টি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ টানা যায়? না, একটাই টানা যায়। একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ টানা যাবে? না, অসংখ্য টানা যাবে। একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখাংশ টানা যাবে। এগুলো সব জানতে হবে তোমাদের। জ্যামিতিতে এগুলো জানতে হবে যে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যাবে, 3টি বিন্দু দিয়ে, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যাবে। অসমরেখ বিন্দু কাকে বলে? না, যে সকল বিন্দুগুলো এক সরলরেখায় অবস্থিত নয় তাদেরই বলা হয় অসমরেখ বিন্দু, মানে একই সরলরেখায় হবে না। যেমন ধরো 3টে বিন্দু টানছি আমি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টে বিন্দুকে অসমরেখ বিন্দু বলা যাবে। এমন কোনো সরলরেখা টানা যাবে না যে রেখা 3টে বিন্দু দিয়ে যাবে, এই জন্য এটা অসমরেখ বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের ধরো
এই যে আমরা বলছি সরল রেখা, আমরা বলছি সরল রেখাংশ, রশ্মি, এই যে তিনটে জিনিসের মধ্যে পার্থক্য জানতে হবে। যেমন ধরো সরল রেখা একটা জিনিস, সরল রেখাংশ একটা জিনিস, আর রশ্মি আর একটা জিনিস। ঠিক আছে, এই তিনটে জিনিসের মধ্যে পার্থক্য বলতে পারবে। সরল রেখা মানে হচ্ছে এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে সরল রেখাংশ, আর এটাকে বলা হয় রশ্মি। ঠিক আছে, সরল রেখাংশ নির্দিষ্ট মাপের হয়, মনে করো 5 সেমি, 6 সেমি, 3 সেমি, এটাকে বলে সরল রেখাংশ। কিন্তু সরল রেখা মানে কি, নির্দিষ্ট কোনো মাপ নেই, অর্থাৎ উভয় দিকে তীর চিহ্ন থাকলে সেটা হচ্ছে সরল রেখা, অর্থাৎ এর সীমানা নেই, সরল রেখার সীমানা নেই। কিন্তু সরল রেখাংশ মানে একটা নির্দিষ্ট জায়গায় শুরু হয়েছে আবার নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে সরল রেখাংশ। আর রশ্মি মানে হচ্ছে যে একটা জায়গা থেকে শুরু হয়েছে ঠিকই, স্টার্টিং পয়েন্ট ঠিক আছে, কিন্তু এর অন্তিম পয়েন্ট কিছু নেই, অর্থাৎ এদের যত খুশি এদিকে বাড়তে পারে। তার মানে হচ্ছে সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু আছে, সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই, আর রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এইটা তোমাদের বুঝতে হবে, সরল রেখা, সরল রেখাংশ আর রশ্মি, এই তিনটে জিনিস সম্পর্কে বুঝতে হবে। এখন ধরো আমি চলে আসছি, এবারে বৃত্তটা তোমাদের একটু জানতে হবে ভালো করে। ক্লাস 6-এ বৃত্ত সংক্রান্ত অনেক প্রশ্ন আসে। বৃত্ত কাকে বলে? প্রথম কথা হচ্ছে বৃত্ত কাকে বলে। হ্যাঁ, বৃত্ত হচ্ছে একটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, একটা বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। যে বক্ররেখা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী হবে। ঠিক আছে, বুঝতে পারলে? একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী হবে বক্ররেখাটা, অর্থাৎ এখান থেকে এটা যত হবে এটা ততটা হবে, এটা ততটা হবে, এটা ততটা হবে, এটাকে বৃত্ত বলে। তাহলে বৃত্ত কাকে বলি কি বললাম? যে একটি মাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক ক্ষেত্র যা কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্ররেখাটি সমদূরবর্তী, তাকেই বলা হয় বৃত্ত। এখন বৃত্তের অনেকগুলো অংশ আছে, সেগুলো জানো? মনে করো একটা বৃত্ত আমি টানলাম, এই বৃত্তের অনেক অংশ আছে। এই গোলটাকে আমরা কি বলছি? বৃত্তের গোলটাকে বলছি পরিধি, গোলটাকে বলছি আমরা পরিধি বলছি। আর যে নির্দিষ্ট বিন্দু থেকে এই বক্ররেখাটি সমদূরবর্তী, সেই নির্দিষ্ট বিন্দুকে কি বলে? সেই নির্দিষ্ট বিন্দুকে বলে বৃত্তের কেন্দ্র। ওই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, ওই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট কেন্দ্র থেকে আমি যদি পরিধি পর্যন্ত রেখাংশ টানি, তাকে কি বলে? তাকে বলে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখাটিকে ব্যাসার্ধ বলে। ঠিক আছে, ক্লিয়ার? এখন কেন্দ্র থেকে উভয় দিকে যদি আমি কোনো একটা রেখাংশ উভয় দিকে বর্ধিত করি, মনে করো এটা কেন্দ্র আছে, এদিকেও বর্ধিত করছি, এদিকেও বর্ধিত করছি, এই রেখাটাকে কি বলে? ব্যাস বলে। তাহলে বৃত্তের অভ্যন্তরে যে রেখা পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের ভেতর দিয়ে অপর প্রান্তে পৌঁছায়, সেটাকেই বলা হয় ব্যাস। ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে এটা হচ্ছে ব্যাস। তার মানে আমি এখানে কেন্দ্রকে ও দ্বারা চিহ্নিত করছি, ও এটা যখন বলবো তখন ব্যাসার্ধ বলবো, যখন এই বিটা বলবো তখন ব্যাস বলবো। ঠিক আছে, এখন পরীক্ষায় প্রায় প্রশ্ন আসতে পারে তোমাদের যে ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? না, অবশ্যই ব্যাসার্ধটা ব্যাসের অর্ধেক হবে আর ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। এটা অনেকেই ভুল করে, এটা খেয়াল রাখতে হবে। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক
আর ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলে? এই যে ব্যাসটা, এই ব্যাসটার একটা নাম আছে, এটাকে বলে বৃত্তের জ্যা। মনে করো শুধু এটা না, আমি যদি এটা একটা রেখাংশ টানি, এই প্রতিটা হচ্ছে বৃত্তের জ্যা, এগুলোকে বলা হচ্ছে বৃত্তের জ্যা। এর মধ্যে যেটা সব থেকে বড় জ্যা সেটাকে আমি কি বলছি? ব্যাস। তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হলো, হ্যাঁ, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ক্লিয়ার? এখন বৃত্ত সম্পর্কে অনেক কিছু জিনিস জানতে হবে তোমাদের। যেমন ধরো একটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। মনে করো আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত এঁকে এখানে একটা দাগ টানলাম, একটা জ্যা টানলাম। এই জ্যা কি করলো না, পরিধিকে দুটো ভাগে ভাগ করলো, এই একটা ভাগ আর এই একটা ভাগ। তার মানে এই ছোট যে অংশটা সেটাকে আমি কি বলবো? উপবৃত্ত। এটাকে আমি বলবো উপবৃত্ত। আর বড়টাকে কি বলবো? অধিবৃত্ত। ঠিক আছে, ক্লিয়ার? উপবৃত্ত, অধিবৃত্ত। এখন ধরো একটা বৃত্তের বৃত্তকলা কাকে বলে এটা জানার বিষয় আছে। বৃত্তকলা মানে একটা বৃত্তটা আঁকছি, কেন্দ্র আঁকছি, কেন্দ্র থেকে একটা রেখাংশ আঁকছি, এদিকে একটা ব্যাসার্ধ আঁকছি, এদিকে আরেকটা ব্যাসার্ধ আঁকছি। এটা ও নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটা এ বি। তাহলে এ বি জিনিসটা কি এখানে বলো? এ বিটা হচ্ছে এখানে চাপ, বৃত্তচাপ। সমগ্র পরিধিটাকেও চাপ বলা যেতে পারে। পরিধিটা আসলে বৃত্তের বৃহত্তম চাপ। পুরো গোলটা, পুরো চাপটা হচ্ছে বৃত্তের বৃহত্তম চাপ। পরিধিটা কি? বৃত্তের বৃহত্তম চাপ। তাহলে এইটা একটা চাপ হবে, যেমন একটা বড় চাপ হবে। এখন এবি চাপ বলতে আমি ছোট চাপটাকে বলছি। তাহলে এবি চাপ এবং দুটো ব্যাসার্ধ, তাহলে বলতে হবে দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ মিলে যে ক্ষেত্র তৈরি করে তাকে বলে বৃত্তকলা। ঠিক আছে, বৃত্তকলা কাকে বলে না, দুটো ব্যাসার্ধ এবং একটা বৃত্তচাপ মিলে যে বৃত্ত তৈরি করে তাকেই বলা হয় বৃত্তকলা। এখন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তোমাকে বৃত্তের যেমন বৃহত্তম যা হলো ব্যাস, বৃত্তের বৃহত্তম চাপটা কি? বৃহত্তম চাপ হলো পরিধি, এটাও মনে রাখতে হবে। এখন এখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন আসে। একটা বৃত্তে কটা ব্যাস থাকতে পারে? অ্যান্সারটা হচ্ছে অসংখ্য। অসংখ্য ব্যাস থাকতে পারে। একটা ব্যাসের সংখ্যা তো নির্দিষ্ট নয়, কারণ আমি অনেক ব্যাস টানতে পারি। একটা মনে করো বৃত্ত আঁকছি, সেখানে ব্যাসের সংখ্যা নির্দিষ্ট না। হ্যাঁ, অর্থাৎ যে রেখাটা কেন্দ্র দিয়ে যাবে সেটাই ব্যাস। এটা ব্যাস, এটা ব্যাস, এটা ব্যাস, তার মানে অসংখ্য ব্যাস। একটা বৃত্তে অসংখ্য ব্যাস থাকতে পারে। এরপরে ধরো আমি একটা অর্ধবৃত্ত আঁকছি। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তে কি আছে? একটা হচ্ছে বক্ররেখা আছে, যেটাকে আমি বৃত্তচাপ বলছি, আর একটা হচ্ছে ব্যাস আছে। ব্যাস এবং বৃত্তচাপ। তার মানে যদি এখন প্রশ্ন করা হয় যে অর্ধবৃত্তে ব্যাসের সংখ্যা কত, একটা, কারণ তুমি একটার বেশি তো ব্যাস টানা যাবে না, তাহলে অর্ধবৃত্তে ব্যাসের সংখ্যা একটা হবে। এইরকম বৃত্ত সংক্রান্ত। তাহলে বৃত্তের কি জানলে? বৃত্তের তোমরা জানলে কেন্দ্র কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, ব্যাস কাকে বলে, পরিধি কাকে বলে, জ্যা কাকে বলে, বৃত্তচাপ কাকে বলে। বৃত্তের সংক্রান্ত অনেক কিছু জিনিস জানা হলো। হ্যাঁ, আর অর্ধবৃত্ত। এরপরে অর্ধবৃত্তস্থ কোণ এর মান কত? মনে করো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, আমি এখানে একটা দাগ টানছি,
এখানে একটা দাগ টানছি, এটা হচ্ছে নিচের দিকে অর্ধবৃত্ত আঁকলাম। এবারে উপর দিকে অর্ধবৃত্ত আঁকতে পারি। উপর দিকে অর্ধবৃত্ত আঁকলে এটাও অর্ধবৃত্ত, তাহলে হচ্ছে অর্ধবৃত্তে এটাও যেমন অর্ধবৃত্ত এটাও, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত, মানে এই কোণটার মান কত, এটা সবসময় 90 ডিগ্রি হবে। আমি যেমন কোণটা মনে করো যে কোনো দুটো দাগ দিচ্ছি, এটা করতে পারি, আবার এখানে যদি একটা রেখা টানতে পারি, এই রেখাটাকে আবার এখানে যোগ করতে পারি, এটাও হবে 90 ডিগ্রি। মনে করো এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম, এটাও হবে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। কি পেলাম আমরা? অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। এইগুলো মনে করো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, একবার না হলে রিপিট দেখবে, আর যতটা সম্ভব খাতায় লেখার চেষ্টা করবে। এই যে আমি বারবার বলছি অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ, এটা খাতায় লিখে নিলে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। এখন সমস্ত লাইনগুলো আমি বোর্ডে নাও লিখতে পারি, আমি যেগুলো মুখে বলছি সেগুলো তোমার রিপিট ভিডিওতে আমি কি বলতে চাইছি বা সেটা খাতায় দ্রুত লিখে নেবে। এখন হচ্ছে মনে করো বৃত্তের পরিধি, এই যে বৃত্তের যদি আমাদের এটা জানা থাকে, ব্যাসার্ধটা আমাদের জানা আছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা জানা আছে, তাহলে এই গোলটার মান কত হবে? এই গোলটার মান কত হবে? এটার একটা সূত্র আছে, অনেকেই সূত্রটা জানে। এটা ধরো আমি ধরে নিচ্ছি আর, আচ্ছা ব্যাসার্ধকে আর বলে কেন, কে বলতে পারবে? ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, এর পুরো কথাটা রেডিয়াস। রেডিয়াসের জন্য আমরা ব্যাসার্ধটাকে সবসময় আর বলি, এটা মাথায় রাখবে। আচ্ছা ব্যাসটাকে কি বলা হয়? ব্যাসটা হচ্ছে বৃত্তের ডায়ামিটার। এই জন্য ব্যাসকে, ব্যাস লিখতে গেলে আমরা এই ছোট হাতের ডি দিতে পারি অথবা বড় হাতের ডি দিতে পারি। বৃত্ত সংক্রান্ত কোনো কিছু লিখতে গেলে যখন যদি ছোট হাতের ডি বা বড় হাতের ডি ব্যবহার করি, তাহলে তোমরা বুঝবে ডায়ামিটার, ব্যাস। আর যদি ছোট আর ব্যবহার করি তাহলে তোমরা বুঝবে রেডিয়াস, এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন ধরো বৃত্তের ব্যাসার্ধ আর মানটা জানা আছে, পরিধির মান কত, তাহলে বৃত্তটির পরিধি কত হবে? ব্যাসার্ধ আর হলে বৃত্তটির পরিধি কত হবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? পরিধি সমান 2 পাই আর, 2 পাই আর। এখন তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে পাই জিনিসটা কোত্থেকে আসলো, পায়ের তো নাম শুনে না। পাইয়ের নামটা ক্লাস 9-এ খুব বেশি ব্যবহার করবে গিয়ে, উঁচু ক্লাসে। এখন ধরে রাখো পাই মানে হচ্ছে 22/7, 22/7, এটা ধরে রাখো। তাহলে পাইয়ের মান 22/7, এটাকে মাথায় রাখবে। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, 2 × 22/7 × আর। এখন যদি তোমাকে প্রশ্ন করি, আছে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 7 মিটার হয়, তাহলে তার পরিধিটা, গোলটা কত হবে? তুমি সহজে অ্যান্সার দিতে পারবে, কারণ 2 × 22/7 × 7, ওই 7-এর সাথে কেটে গিয়ে 22 দুগুণে 44 থাকে। তার মানে ব্যাসার্ধ 7 মিটার হলে পরিধি হবে 44 মিটার। ঠিক আছে, ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। আমি তো অনেক কিছু বললাম এই বৃত্ত সংক্রান্ত। আর জ্যামিতি ক্লাস 6-এ 5-এ যেটা পড়েছো সেটাকে মাথায় রাখবে। 6-এ আমি জ্যামিতি আরেকদিন আসবো, যে জ্যামিতিতে অনেক কিছু আঁকা আছে, যেটা তোমরা 5-এ হয়তো একটু এঁকে থাকতে পারো। একটা সরলরেখার সমদ্বিখণ্ডিত কিভাবে করা হয়, একটা ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যায়, যেগুলো 3টে সরলরেখা যোগ করলেই ত্রিভুজ হয়ে যাবে। আর তোমাকে পরীক্ষায় একটা প্রশ্ন দিতে পারে যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে বৃত্তটির ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, চাপ, বৃত্তকলা, পরিধি চিহ্নিত করো। তুমি তাহলে তোমাকে কি করবে? ওইটা করার সময় তুমি একটা বৃত্ত আঁকবে। প্রথমে 5 সেমি এঁকে নেবে। প্রথমে তোমার কাজ হচ্ছে একটা সরলরেখাংশ 5 সেমি আঁকা। এখন ওই যে পেন্সিল কম্পাস দেখেছো, পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে, কাঁটাটা এখানে। এরপর ওই কাঁটাটা তুলে নিয়ে এসো,
আর ওই পেন্সিলটাকে সরাবে না, কাঁটাটা বসিয়ে তুমি এখানে ঘোরাতে থাকো, পেন্সিলটাকে ঘোরাতে থাকো, তাহলে হয়ে যাবে এই 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই বৃত্ত ব্যাপারটা ভালো করে বুঝতে হবে তোমাদের শিখছে। আর আমি তো প্রথমেই বললাম যে সরল রেখা, সরল রেখাংশ, রশ্মি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি। আবার তোমাদের ঘনবস্তু আছে, ঘনবস্তু সংক্রান্ত বেশ কিছু ঘনবস্তু কাকে বলে না, যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা আছে তাকেই ঘনবস্তু বলা হয়। ঠিক আছে? যেমন ধরো ইট একটা ঘনবস্তু। এই ঘনবস্তু বিভিন্ন আকারের আছে, সেটা জানতে হবে কোনটা কি আকারের ঘনবস্তু, কোনটাকে আমরা কি নামে চিহ্নিত করি, এইটা একটা ব্যাপার আছে। যেমন ধরো ঘনক, আয়ত ঘন, গোলক, শঙ্কু, চোঙ ইত্যাদি বিভিন্ন নামে আছে ঘনবস্তু, এইগুলো তোমাদের জানতে হবে। তাহলে আবার একদিন আমি তোমাদের জ্যামিতি ক্লাসে আসব, যেখানে আঁকা বিভিন্ন রকম দেখাবো। আর তোমরা ভিডিওটা দরকার হলে একবার না দুবার রিপিট দেখবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে তোমাদের প্রবলেম বা তোমাদের কোনো কিছু যদি দরকার হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।